মার্কিন যে ডিপ স্টেট তারা আসলে ট্রাম্পকে বসিয়েছে। আমরা যতই তাকে পাগল মনে করি, এটা আসলে মানে ডিপ স্টেটের হিসাব। ভেনিজুয়েলা আজকে দখল করতেছে, আগামীকাল আবার থ্রেট দিতেছে কিউবা, আবার ওইদিকে ইউরোপের গ্রিনল্যান্ড, হ্যাঁ, তারপর ইরানে এসে সে খাবি খেয়ে গেছে। জাতিসংঘ কোথায়? বিশ্বের জাতিগুলো কোথায়? কেউ তো এটা নিয়ে কোনো কথা বলছে না। তার মানে বিশ্বের এই জাতিগুলোর মধ্যে আসলে স্বাধীনতার স্পৃহা নেই। পৃথিবীতে দুইটা স্বাধীন দেশ আছে, একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ইরান। সেটা আমি এখন বাস্তব দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু অন্য কোনো দেশের স্বাধীনতা নাই, সে যেই সব দেশের উপর যা খুশি আধিপত্য চালাচ্ছে, গিয়ে দখল করে নিয়ে আছে, সেই দেশের নেতাকে তুলে নিয়ে আসছে। এর আগে আমরা দেখেছিলাম যে পানামার জেনারেল নোরিয়েগাকে তুলে নিয়ে এসেছিল। তারপরে সে যেখানে সোমালিয়া এবং আফগানিস্তান, পৃথিবীর বিভিন্ন দেশে সে হামলা চালিয়েছে তার ইচ্ছা মতো, এবং সব দেশ থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবার বিতাড়িত হচ্ছে। আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের পতনটা দেখতে পাচ্ছি, এর যে পূর্ণাঙ্গ বিষয়গুলা এগুলো দেখতে হয়তো আমাদের পর্যন্ত পৌঁছতে আরো কিছু সময় লাগবে। সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনার টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিফ। আতিফের দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আপনার কাছে আমি আজকে প্রথমে যেটা জানতে চাই, প্রথমে জানবেন যে ট্রাম্প আবার কিছু হুমকি ধমকি দিয়েছে, বিশেষ করে ইরানের পারমাণবিক ব্যাপারে। এছাড়া আবার তিনি আবার একটা ব্যাখ্যাও দিয়েছেন যে ভেনেজুয়েলার তেল বিক্রি করে 25% যুদ্ধের খরচ উঠে এসেছে। তা আমার প্রশ্ন হলো, ভেনেজুয়েলা তো একটা স্বাধীন দেশ, সে তেলটার মালিক তো ভেনেজুয়েলার হওয়ার কথা, তো এখান থেকে কিভাবে উনি 25% খরচ উঠালো? এটা 25 গুণ, মানে এটা আসলে মাথায় ঢুকতেছে না। মার্কিন যে ডিপ স্টেট তারা আসলে ট্রাম্পকে বসিয়েছে। আমরা যতই তাকে পাগল মনে করি, এটা আসলে মানে ডিপ স্টেটের হিসাব। যে তারা মানে আমরা যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দেখেছি, আমরা যে এতদিন বাম ঘরানার রাজনীতিবিদদের শুনতাম যে মার্কিন সাম্রাজ্যবাদ কি, এইটা পৃথিবীর মানুষ এতদিন আসলে অগোচরে দেখেছে। সারা পৃথিবীতে 850 যে সামরিক ঘাঁটির মাধ্যমে সে সাম্রাজ্য পরিচালনা করছে, বিভিন্ন দেশ অঘোষিতভাবে দখল করে রেখেছিল। এখন সেই দখলটাও তার হচ্ছে না, সে আরো বেশি দখল চায়। এই জন্য সে এই যে ব্রিটিশ আমলের বা আগের মধ্যযুগের যে দখল সত্য, সেই সিস্টেমে মার্কিনীরা চলে গেছে এবং তাদের যেখানে খুশি সেই দেশ দখল করে ফেলবে। ভেনিজুয়েলা আজকে দখল করতেছে, আগামীকাল আবার থ্রেট দিতেছে কিউবা, আবার ওইদিকে ইউরোপের গ্রিনল্যান্ড, হ্যাঁ, তারপর ইরানে এসে সে খাবি খেয়ে গেছে। তো বিষয়টা হলো, আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বলি যে তারা আসলে গণতান্ত্রিক মানবাধিকার এইটা সেটা, এগুলো আসলে সবই ভুয়া। মানে এটা তো মার্কিনীদের আসল রূপ। হ্যাঁ, এই যে তারা এখন পৃথিবীর তার যেখানে খুশি সেইখানে সেই দেশে চলে যাচ্ছে, সেই দেশ দখল করে বলতেছে যে আমি ইরান যুদ্ধে যে খরচ করেছি তার 25 গুণ ভেনিজুয়েলার তেল থেকে। আর ভেনিজুয়েলা তো একটা স্বাধীন দেশ, ওই দেশের সম্পদ তোমার হয় কি করে? আর তাইলে জাতিসংঘ কোথায়? বিশ্বের জাতিগুলো কোথায়? কেউ তো এটা নিয়ে কোনো কথা বলছে না। তার মানে বিশ্বের এই জাতিগুলোর মধ্যে আসলে স্বাধীনতার স্পৃহা নেই। সেই আমি ঢাকায় একদিন ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবে একজন মার্কিন ফার্স্ট সেক্রেটারি, সেটা 1993-94 সালের দিকে, সে বলেছিল যে পৃথিবীতে দুইটা স্বাধীন দেশ আছে, একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ইরান। সেটা আমি এখন বাস্তব দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু অন্য কোনো দেশের স্বাধীনতা নাই, সে যেই সব দেশের উপর যা খুশি আধিপত্য চালাচ্ছে, গিয়ে দখল করে নিয়ে আছে, সেই দেশের নেতাকে তুলে নিয়ে আসছে। এর আগে আমরা দেখেছিলাম যে পানামার জেনারেল নোরিয়েগাকে তুলে নিয়ে এসেছিল। তারপরে সে যেখানে সোমালিয়া এবং আফগানিস্তান, পৃথিবীর বিভিন্ন দেশে সে হামলা চালিয়েছে তার ইচ্ছা মতো, এবং সব দেশ থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবার বিতাড়িত হচ্ছে। এবং এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে পতনের ফাইনাল কাউন্টডাউন শুরু, মানে না কাউন্টডাউন শুরু না, মানে শুরু হয়েছে আগে সোমালিয়া টোমালিয়া এসব দেশ থেকে, ফাইনাল পয়েন্টে এসে পৌঁছে গেছে ইরান। তো এখন আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের পতনটা দেখতে পাচ্ছি, এর যে পূর্ণাঙ্গ বিষয়গুলা এগুলো দেখতে হয়তো আমাদের পর্যন্ত পৌঁছতে আরো কিছু সময় লাগবে। আপনার কাছে একটা আমি সম্পূরক প্রশ্ন করে রাখছি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন মানে পুরো বিশ্বকে ধরেন একটা পুলিশের রাষ্ট্র, সে পুলিশ, মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেলে এই ব্যবস্থাটা কি হবে? নতুন করে তো ব্যবস্থা হবে একটা নিশ্চয়ই, কারণ একটা তো একটা বৈধ বলেন অবৈধ বলেন, আপনাকে স্বীকার করতে হবে মার্কিন একটা সিস্টেম করে ফেলছে। সিস্টেমটা ভাঙলে কি কোনো বিপর্যয় আসবে, নাকি সুন্দরভাবে আবার দুইটা একটা সিস্টেমের পতনের পর তো কিছু চেঞ্জ আসেই, এবং পৃথিবী এখন চলে যাবে আসলে, আগে বলা হয়তো বাইপোলার,
একদিকে সোভিয়েত ইউনিয়ন ওয়ারশো জোট, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট। এই দুই জোট মিলে পৃথিবী শাসন করতো এবং আপনাকে কোনো না কোনো জোটের ছায়ায় থাকতে হতো। সেইটা সোভিয়েত ইউনিয়নের পতনের পর পৃথিবী হয়ে গেছে ইউনিপোলার, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। সে যা বলবে তাই হতো, কিন্তু সেইটা এখন ভেঙে চলে আসতেছে মাল্টিপোলার। এই মাল্টিপোলারের যুগে ধরেন একদিকে থাকতেছে আপনার চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, এইসব দেশ, আবার আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে, এবং আবার আপনি অন্য শক্তিগুলো দেখতে পাবেন যে তুরস্কও কিন্তু নিজেকে একটা শক্তি হিসেবে জানান দিতে চাচ্ছে। হ্যাঁ, তো এবং আমাদের ভারত অবশ্য সেই মানেন না, যদিও তারা অনেক বড় শক্তি দাবি করে, কিন্তু সে আসলে ভারত আসলে আমাদের সে ওই মার্কিন বলয়েরই দেশ। হ্যাঁ, সে নিজে কোনো একা ইয়ে না, অবস্থানগত সে রাশিয়ার পাশাপাশি, কিন্তু হ্যাঁ অবস্থানগতভাবে সে চীন এবং রাশিয়ার মাঝখানে, এবং ভূমির দিক থেকে বড়, কিন্তু জাতিগত যে বৈশিষ্ট্য এগুলো তার আন্তর্জাতিক মান সম্পন্ন না। সব ইয়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তো ইউরোপের কি অবস্থা হবে? ইউরোপের অবস্থা হবে, ইউরোপ কিন্তু এখন দুই ভাগ হয়ে গেছে। আপনি একদিকে দেখবেন যে স্পেনের নেতৃত্বে এক ইউরোপ, আবার এদিকে ব্রিটেনের নেতৃত্বে আরেক ইউরোপ, এবং জার্মানি, ফ্রান্সও আবার একটা ধারা আছে। হ্যাঁ, তো ইউরোপ কিন্তু 3-4 টুকরা হয়ে যাচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, তো এই যখন অবস্থা, ভেনিজুয়েলার যে 25 গুণ সম্পদ মানে ইরান যুদ্ধে যে ব্যয় করেছে, তার মানে তাহলে তুমি ইরান যুদ্ধে কেন ব্যয় করতে গেলা? তাই না? তার মানে আবার তুমি ভেনিজুয়েলার প্রসঙ্গ টেনে আনলা, এবং আবার সে বলতেছে ভেনিজুয়েলা আমরা কেমন করেছি, খারাপ না? হ্যাঁ, মানে ভালো না। তো এত বেশি সে বলতেছে ট্রাম্প যে আমরা ভেনিজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরান যুদ্ধের প্রায় 25 গুণ উঠে এসেছে। তো তার এই বক্তব্যটা এমন সময় এলো যখন আসলে সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে, এবং পৃথিবীর সাধারণ মানুষ কিন্তু এগুলো কোনোভাবেই মেনে নিচ্ছে না। কিন্তু পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে $29 বিলিয়ন। তবে বিভিন্ন মার্কিন বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা বলছেন প্রকৃত ব্যয়ের পরিমাণ আরো অনেক অনেক বেশি হতে পারে। ট্রাম্প তার বক্তব্যে ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন ভেনিজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি থেকে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে। তো এইটা তো কোনোভাবেই মানা যায় না, কারণ আমরা বিশ্বে যারা স্বাধীনতা পছন্দ করি। আর আরেকদিকে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। ভারতীয় বংশোদ্ভূত এই নারী মার্কিন রাজনীতিতে খুবই আলোচিত ছিলেন, এবং তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত শুক্রবার আসলে তার এই পদত্যাগের ঘোষণা দেন। তো তিনি অবশ্য বলেছেন যে আমাকে দায়িত্ব পালনের সুযোগ দেয় আমি ট্রাম্পের প্রতি খুব কৃতজ্ঞ, এবং এতে তিনি বলেন তার স্বামী বিরল ধরনের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়, তিনি পারিবারিক কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন, পরিবারের পাশে থাকার জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন। ট্রাম্পও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্পেশালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে 30 জুন তারিখ গ্যাবার্ড প্রশাসন থেকে বিদায় নেবেন। ট্রাম্প তার কাজের প্রশংসা করেন এবং অসাধারণ কাজ করেছেন বলে জানান। আচ্ছা, এটা তো তুলসী গ্যাবার্ডের, এটা কি ইরান যুদ্ধের ব্যর্থতা? আপনার না, এইটা আসলে মানে মার্কিনীরা তো স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতাগুলোকে এখন ছাই চাপা দিয়ে রাখবে, এবং এর আগে আপনি দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক জেনারেলকে অপসারণ করেছেন ট্রাম্প, এবং এইটা ঢাকার জন্য তারা বলছেন যে না, তাদেরকে বিভিন্ন কারণে সরিয়ে দেওয়া হয়েছে, কেউ কেউ পদত্যাগ করেছেন। কিন্তু পরে যখন তারা কথা বলেছে তখন দেখা গেছে যে আসলে ইরান যুদ্ধের ব্যর্থতা, বা তারা ইরান যুদ্ধের বিরোধী ছিল, ট্রাম্পের সাথে মুভ করতেছিল না, বলতেছিল যে এটা রাষ্ট্রের ক্ষতি হবে, তখন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক একই কারণে তুলসী গ্যাবার্ড এখন পদত্যাগ করলেন কিনা, কারণ মার্কিনীদের সামাজিক যে পারিবারিক যে সিস্টেম আমরা জানি, এই স্বামী টামি এসব কোনো মিল নেই, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা তো আরো বেশি বেপরোয়া, স্বামীর ঝামেলা হলে আরেক স্বামীতে চলে যায়। তো এরা এইসব স্বামী টামির ইয়েতে খুব বিশেষ, এখন এটাতে পারিবারিক গিয়ে দেখেছে মানে আহা না জানি কত তারা পরিবার। মার্কিন যুক্তরাষ্ট্রের দেশটা আপনি জানেন যে জনসংখ্যার মধ্যে হারামজাদার সংখ্যাই প্রায় 50%। হ্যাঁ, তো সেই জাতি যখন বলে স্বামীর জন্য সময় দিতেছে, এটা খুবই অস্বাভাবিক। হ্যাঁ, তো তারা হইলে একটা সাইনবোর্ড হিসাবে স্বামী রাখে, এটা হলো তাদের সামাজিক রীতি। আচ্ছা, আপনার ওই যে একটু বললেন তো আমাকে, ওই যে ট্রাম্প যে নতুন করে হুমকি যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না, এটা দিয়ে আজকের অনুষ্ঠানটা এটা ট্রাম্প তো বারবারই বলতেছে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। তো এখন দেখা যাক ইরান পায় কি না পায়। আবার এদিকে ইরানের যে রাহবার আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি, উনি বলেছেন যে 1/6 পরিশোধিত ইউরেনিয়ামও ইরানের বাইরে যাবে না, এবং হরমুজ নিয়ে কোনো কথা হবে না। এই দুইটা ব্যাপারে ইরানের কোনো আপোষ নেই। তো মার্কিনীরা যাই বলুক,
ট্রাম্প যাই বলুক তাতে কিচ্ছু আসে যায় না, এবং মার্কিনিরা এখন আর কিছু করতে পারবে না বলেই আমার যথেষ্ট ধারণা। এবং এই কারণে তারা কোনো না কোনোভাবে নানান ধরনের কথার ছল চাতুরি এইটা সেইটা করে কোনো রকম এগিয়ে যেতে যাচ্ছে। কারণ আপনার এই যে ইরানের যে প্রতিরোধ বাহিনীর সাবেক একজন জেনারেল, বর্তমানে ইরানের পার্লামেন্ট, ইব্রাহিম আজিজি, তিনি বলেছেন যে কূটনৈতিক আলোচনা শেষ, এখন আর কূটনীতির কোনো জায়গা নেই, এবং তারা এখন দেখবে যে কূটনীতির বাইরে আমাদের কি শক্তি আছে। আচ্ছা আচ্ছা, এটা সুপ্রিয় দর্শক, আজকে টক শোর বিষয়গুলো আপনারা শুনলেন, এই গভীর বিশ্লেষণ আতিক ভাই করলো। আসলে পৃথিবী, বিশেষ করে মধ্য এশিয়া, আমরা তো আগে একটা যুদ্ধ দেখছিলাম গত 4 বছর ধরে, যে যুদ্ধটা হচ্ছিল ইউক্রেন রাশিয়ার মধ্যে, সেইটা তো চলমান আছে। সেটার বাকিতে আবার আমরা এবছর আরেকটি যুদ্ধের মধ্যে ঢুকে গেছি। গত 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধটা শুরু করেছিল, যুদ্ধ প্রথমে তার বলবো না, অনৈতিকভাবে যে ইরানের উপরে হামলা করেছিল মার্কিন এবং ইসরায়েলি বাহিনী, সেটাকে ইরান প্রতিহত করেছে, খুব ভালোভাবে প্রতিরোধ করে, আবার খুব ভয়ঙ্করভাবে প্রতি হামলা চালিয়েছে। সেটারই প্রায় 40 দিনের আমরা ভয়াবহ একটা সংঘর্ষ দেখলাম। তারপরে আপনার 8ই এপ্রিল থেকে একটি পাকিস্তানের মধ্যস্থ যুদ্ধবিরতি চলছে, ভঙ্গুর যুদ্ধবিরতি। সেটাই এক এক সময় হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আবার এখানে আসিম মুনির থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে, তারা দৌড়ঝাঁপ করছে, ইরানে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথা বলছে আলাপ আলোচনার জন্য। তো দেখা যাক সামনের সময়গুলোতে আবার বড় সংঘাত আসে কি আসে না, বা সুন্দর একটা শান্তি চুক্তি হয় কিনা। তবে একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার যে শাসন ব্যবস্থা, যে অবকাঠামো, এটা কিন্তু আর আগের মতো থাকছে না। এই যুদ্ধের ফলে অনেক কিছুই এখন পরিবর্তন হয়ে গেছে, ধীরে ধীরে আরো সামনে আসবে। তো আজকের এই টকশোটা আপনাদের কেমন লাগলো একটু আমাদের কমেন্টে জানিয়ে দিন। আর টকশোটা পুরোপুরি দেখে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন সেটাও একটু লিখে পাঠান। আমাদের এখানে আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান, একটু আমাদের কষ্ট করে কমেন্টে লিখে দেবেন, আমরা সেই বিষয়ে আলাপ আলোচনার চেষ্টা করবো। এই বলে আজকের টকশোটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।